সজারুর কাটা গল্পের নেপথ্য কাহিনী শুরু। দক্ষিণ কলকাতার ইমপ্রুভমেন্ট ট্রাস্টের নতুন রাস্তার উপর একটি ছোট দোতলা বাড়ি। বাড়ির চারিদিকে বেশ খানিকটা খোলা জায়গা, পাঁচিল দিয়ে ঘেরা। খোলা জায়গার এখানে ওখানে কয়েকটা অনাদৃত ফুলের গাছ। বাড়িটি কিন্তু অনাদৃত নয়। বাড়ির বহিরঙ্গ যেমন ফিকে নীল রঙে রঞ্জিত এবং সুশ্রী, ভেতরটিও তেমনি পরিচ্ছন্ন ছিমছাম। বছর 4-5 আগে যিনি এই বাড়িটি প্রৌঢ় বয়সে তৈরি করেছিলেন, তিনি এখন গতাসু। তার একমাত্র পুত্র দেবাশিস এখন সস্ত্রীক এই বাড়িতে বাস করে। একদিন চৈত্রের অপরাহ্নে দোতলার বসবার ঘরে দীপা একলা বসে রেডিও শুনছিল। দীপা দেবাশিসের বউ, মাত্র 2 মাস তাদের বিয়ে হয়েছে। দীপা একটি আরাম কেনারায় হেলান দিয়ে পা ছড়িয়ে বসেছিল। রেডিওগ্রামের ঢাকনির ভেতর থেকে গানের মৃদু গুঞ্জন আসছিল। ঘরটি ছায়াচ্ছন্ন, দোর জালনা ভেজানো। দীপা চেয়ারের পিঠে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে শুয়েছিল। বাড়িতে একলা, তার সারা দুপুর এমনিভাবেই কাটে। দীপার এই অলস্য শিথিল চেহারাটি দেখতে ভালো লাগে। তার রং ফর্সাই বলা যায়, মুখের গড়নও ভালো। কিন্তু ভ্রুর ঋজু রেখা এবং চিবুকের দৃঢ়তা মুখে একটা অপ্রত্যাশিত বলিষ্ঠতা এনে দিয়েছে তাকে। মনে হয় এ মেয়ে সহজ নয়, সামান্যও নয়। দেওয়ালের ঘড়িতে ঠুং ঠুং করে 5টা বাজল। দীপা চোখ দুটি অমনি খুলে গেল। সে ঘড়ির দিকে একবার তাকিয়ে রেডিও বন্ধ করে দিল। তারপর উঠে বাইরের দরজার দিকে চলল। দরজা খুলতেই সামনে সিঁড়ি নেমে গেছে। দীপা সিঁড়ির মাথায় দাঁড়িয়ে সামনের দিকে একটু ঝুঁকে ডাকলো, নকুল। নকুল বাড়ির একমাত্র চাকর এবং পাচক। সাবেক কাল থেকে আছে। সে একতলায় খাবার ঘর থেকে বেরিয়ে একটু উঁচুর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বৌদি, দাদাবাবুর জলখাবার তৈরি আছে। দীপা তখন গায়ের শিথিল কাপড় চোপড় গুছিয়ে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। সিঁড়ির শেষ ধাপে পৌঁছেছে এমন সময় ক্রিং ক্রিং শব্দে সদর দরজার ঘণ্টি বেজে উঠল। দীপা গিয়ে দৌড় খুলে দিল। কোট প্যান্ট পরা দেবাশিস প্রবেশ করল। দুজন দুজনের মুখের পানে তাকালো, কিন্তু তাদের মুখে হাসি ফুটল না। এদের জীবনে হাসি সুলভ নয়। দীপা নিরুৎসুক সুরে বলল, জল খাবার তৈরি আছে। দেবাশিস কণ্ঠস্বরে শিষ্টতার প্রলেপ মাখিয়ে বলল, বেশ বেশ, আমি জামা কাপড় বদলে এখনই আসছি। সে তরতর করে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। দীপা মন্থর পদে খাবার ঘরে গিয়ে টেবিলের এক পাশে বসল। লম্বাটে ধরনের খাবার টেবিল, 4 জনের মতো জায়গা। গাদাগাদি করে 6 জনা বসাও চলে। দীপা এক প্রান্তে বসে দেখতে লাগলো। নকুল 2টি প্লেটে খাবার সাজাচ্ছে। লুচি ভাজা, আলুর দম, বাড়িতে তৈরি সন্দেশ। নকুল মানুষটি বেটে খাটো, মাথার চুল পেকেছে, কিন্তু শরীর বেশ নিটোল। বেশি কথা কয় না, কিন্তু চোখ দুটি সতর্ক এবং জিজ্ঞাসু। দীপা তার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগলো, নকুল নিশ্চয়ই বুঝতে পেরেছে, তবু নকুলের সামনে ধোঁকার টাটি খাড়া করে রাখতে হয়। শুধু নকুল কেন, পৃথিবীর শুদ্ধ লোকের সামনে। বিচিত্র তাদের বিবাহিত জীবন। ধুতি পাঞ্জাবি পরে দেবাশিস নেমে এলো। এক হাড়া দীঘল চেহারা, ফর্সা সুশ্রী মুখ। বয়স 27 কি 28। সে টেবিলের অন্য প্রান্তে এসে বসতেই নকুল খাবারের প্লেট এনে তার সামনে রাখলো। দীপার দিকে ঘাড় ফিরিয়ে বলল, তোমাকেও দেব নাকি বৌদি? দীপা মাথা নেড়ে বলল, না, আমি পরে খাবো। দেবাশিসের সঙ্গে একসঙ্গে খাওয়া এখনো তার অভ্যাস হয়নি। তার বাপের বাড়িতে অন্যরকম রেওয়াজ, পুরুষদের খাওয়া শেষ হলে তবে মেয়েরা খেতে বসে। দীপা সহজে অভ্যাস ছাড়তে পারে না। তবু রাত্রির আহারটা দুজনে টেবিলের 2 প্রান্তে বসেই সম্পন্ন করে, নইলে নকুলের চোখেও বড় বিশদ দৃশ্য দেখাবে। কিছুক্ষণ কোনো কথাবার্তা নেই। দেবাশিস এক মনে লুচি আলুর দম খাচ্ছে।
দীপা যা হোক কোনো একটা কথা বলতে চাইছে, কিন্তু কি বলবে ভেবে পাচ্ছে না। পেছন থেকে নকুলের সতর্ক চক্ষু তাদের লক্ষ্য করছে। শেষ পর্যন্ত দেবাশিসই প্রথম কথা কইল। সোজা হয়ে বসে দীপার পানে চেয়ে একটু হেসে বলল, আজ একটা নতুন ক্রিম তৈরি করেছি। দেবাশিসের কাজকর্ম সম্বন্ধে দীপার কখনো ঔৎসুক্য প্রকাশ করেনি, কিন্তু এখন সে আগ্রহ দেখিয়ে বলল, তাই নাকি? কিসের ক্রিম? দেবাশিস বলল, মুখে মাখার ক্রিম। ও মা, সত্যি? কেমন গন্ধ? তা আমি কি করে বলবো? যারা মাখবে তারা বলতে পারবে। তা বাড়িতে যদি একটু আনো, আমি তো মেখে দেখতে পারি। দেবাশিস হাসি মুখে মাথা নাড়ল। তোমার এখন মাখা চলবে না, অন্য লোকেদের মুখে মাখিয়ে দেখতে হবে, মুখে ঘা বেরোয় কিনা। পরীক্ষা না করে বলা যায় না। কার মুখে মাখিয়ে পরীক্ষা করবে? ফ্যাক্টরির দারোয়ান ফৌজদার সিং, তার মুখে মাখিয়ে দেখব। তার গালের চামড়া হাতির চামড়ার মতন। দীপার মুখে হাসি ফুটে উঠল। সে যে নকুলের সামনে অভিনয় করছে তা ক্ষণকালের জন্য বিস্মরণ হয়েছিল। দেবাশিসের মুখের হাসি তার মুখে সংক্রামিত হয়েছিল। আহার শেষ করে দেবাশিস উঠল। দুজনে খাবার ঘর থেকে বেরিয়ে সিঁড়ির নিচে এসে দাঁড়ালো। দেবাশিস হঠাৎ আগ্রহ বলে বলল, দীপা, আজ উৎপলা সিনেমাতে একটা ভালো ছবি দেখাচ্ছে, দেখতে যাবে? দেবাশিস আগে কখনো দীপাকে সিনেমায় নিয়ে যাওয়ার প্রস্তাব করেনি। দীপার শরীরের ভেতর দিয়ে একটা বৈদ্যুতিক শিহরণ বয়ে গেল। তারপর তার মন শক্ত হয়ে উঠল। সে অন্যদিকে তাকিয়ে বলল, না, আমি যাব না। দেবাশিসের মুখ ম্লান হয়ে গেল। তারপর গম্ভীর হয়ে উঠল। সে কিছুক্ষণ দীপার পানে চেয়ে থেকে বলল, ভয় নেই, সিনেমার ঘরে অন্ধকারে আমি তোমার গায়ে হাত দেব না। আবার দীপার শরীর কেঁপে উঠল, কিন্তু সে আরো শক্ত হয়ে বলল, না, সিনেমা আমার ভালো লাগে না। এই বলে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। দেবাশিস ওপর দিকে তাকিয়ে শুকনো গলায় বলল, আমি নৃপতিদার বাড়িতে যাচ্ছি, ফিরতে 8:30 হবে। সদর দরজা খুলে দেবাশিস বাইরে এলো। দোরের সামনে একটা ফিয়েট গাড়ি দাঁড়িয়ে আছে। কাজ থেকে ফিরে এসে সে গাড়িটা দোরের সামনেই দাঁড় করিয়ে রেখেছিল। ভেবেছিল সিনেমা দেখতে যাবার প্রস্তাব করলে দীপা অমত করবে না। তার মন সহজে তিক্ত হয় না। আজ কিন্তু তার মন তিক্ত হয়ে উঠল। এতটুকু বিশ্বাস দীপা তাকে করতে পারে না? এই 2 মাস দীপা তার বাড়িতে আছে, কোনোদিন কোনো ছুতোয় সে দীপার গায়ে হাত দেয়নি, নিজের দাম্পত্য অধিকার জারি করেনি। তবে আজ দীপা তাকে এমন ভাবে অপমান করলো কেন? দেবাশিস গাড়ির চালকের আসনে বসে গাড়ি স্টার্ট দিল। বাড়ির পেছন দিকে গাড়ি রাখার ঘর, সেখানে গাড়ি রেখে সে পায়ে হেঁটে বেরুলো। নৃপতি লাহার বাড়ি 5 মিনিটের রাস্তা। নৃপতির বৈঠকখানায় রোজ সন্ধ্যায় পর আড্ডা বসে। দেবাশিস প্রায় সেখানে যায়। দীপা ওপরে এসে আবার আরামকে দাঁড়ায় এলিয়ে পড়ল। তার মনের মধ্যে 10 দিক তোলপাড় করে ঝড় বইছে। সারা শরীরে অসহ্য ছটফটানি। অভ্যাস বশেই সে হাত বাড়িয়ে রেডিওগ্রাম চালিয়ে দিল। কোনো একটি মহিলা ইনিয়ে বিনিয়ে আধুনিক গান গাইছেন। কিছুক্ষণ শোনার পর সে রেডিও বন্ধ করে দিয়ে চোখ বুজে চুপ করে বসে রইল। কিন্তু বুকের মধ্যে ঝড়ের দাপট কমল না। তখন সে উঠে অশান্তভাবে ঘরময় ঘুরে বেড়াতে লাগলো। অস্ফুট স্বরে নিজেই নিজেকে প্রশ্ন করল, এভাবে আর কতদিন চলবে? দীপা যদি হালকা চরিত্রের মেয়ে হতো, তাহলে তার জীবনে বোধহয় কোনো ঝড় ঝাপটাই আসতো না। দীপা বনেদি বংশের মেয়ে। তাকে মেয়ে স্কুল থেকে সিনিয়র কেমব্রিজ পাশ করানো হয়েছিল। তারপর তার পড়াশোনা বন্ধ হলো। তার জন্য পাল্টি ঘরের ভালো পাত্র খোঁজা আরম্ভ হলো। কাল ধর্মে তাকে পর্দার মধ্যে আবদ্ধ রাখা গেল না বটে, কিন্তু একলা বাইরে যাবার হুকুম নেই। বাড়ি থেকে বেরোতে হলে বাপ কিংবা ভাই সঙ্গে থাকবে। দীপা বাড়িতেই থাকে, গৃহকর্মে রান্নাঘরে মাকে সাহায্য করে।
অবসর সময়ে গল্প উপন্যাস পড়ে, রেডিওতে গানও শোনে, কিন্তু মন তার বিদ্রোহে ভরা। তার মনের একটা স্বাধীন সত্তা আছে, নিজস্ব মতামতও আছে। সে মুখ বুজে বাড়ির শাসন সহ্য করে বটে, কিন্তু তার মনে সুখ নেই। মেয়ে হয়ে বাংলাদেশে জন্মেছে বলে কি তার কোনো স্বাধীনতা নেই? অন্য দেশের মেয়েদের তো আছে। ঠাকুরদা উদয় মাধব পঙ্গুতার জন্যই বোধহয় বাড়িতে বন্ধু সমাগম পছন্দ করতেন, লোকজনকে খাওয়াতে ভালোবাসতেন। কোনো একটা উপলক্ষ পেলেই নিজের প্রবীণ বন্ধুদের নিমন্ত্রণ করতেন। নীল মাধব এবং বিজয় মাধবের বন্ধুরাও নিমন্ত্রিত হতেন। বৃদ্ধেরা তিনতলায় সমবেত হতেন, প্রৌঢ় অধ্যাপকেরা বসতেন দোতলায়, এবং একতলায় বৈঠকখানায় বসে ছেলে ছোকরাদের দল গান বাজনা হই হুল্লোড় করত। মাসে দুমাসে এইরকম অনুষ্ঠান লেগেই থাকত। দীপা অতিথিদের সকলের সামনে বেরোতো, কোনো বারণ ছিল না। ঠাকুরদার বন্ধুরা নাতনি সম্পর্কে তার সঙ্গে সেকেলে রসিকতা করতেন। বাপের বন্ধুরা তাকে স্নেহ করতেন, আর দাদার বন্ধুরা তাকে নিজেদের মান মর্যাদা দিত। মেয়ে বলে অবহেলা করত না। সে প্রয়োজন হলে তাদের সঙ্গে দু চারটি কথাও বলতো। তাদের মধ্যে যখন গান বাজনা হতো, তখন সে দড়ির কাছে দাঁড়িয়ে শুনত। এইসব ক্রিয়াকর্মে তার মন ভারী উৎফুল্ল হয়ে উঠত, যদিও বাইরে তার বিকাশ খুবই অল্প চোখে পড়ত। দীপা ভারী চাপা প্রকৃতির মেয়ে। এইভাবে চলছিল। তারপর একদিন দীপার মানুষ লোকে একটা ব্যাপার ঘটল। নবযৌবনের স্বভাব ধর্মে সে প্রেমে পড়ল। যার সঙ্গে প্রেমে পড়ল সেও তার অনুরাগী, কিন্তু মাঝখানের দুর্লগ্ন বাধা, প্রেমিকের জাত আলাদা। দুপুরবেলা যখন বাড়ি নিশুতি হয়ে যায়, তখন দীপা নিচের বসবার ঘরে দৌড় ভেজিয়ে দিয়ে টেলিফোনের সামনে বসে, চোখে প্রতীক্ষা নিয়ে বসে থাকে। টেলিফোন বাজলেই সে যন্ত্র তুলে নেয়, সাবধানে দু চারটি কথা হয়, তারপর সে টেলিফোন রেখে দেয়, কেউ জানতে পারে না। সন্ধেবেলা দীপা জানলার সামনে এসে দাঁড়ায়। সামনের ফুটপাত দিয়ে তার প্রেমিক চলে যায়, তার পানে চাইতে চাইতে যায়। এইভাবেই তাদের দেখা হয়, কিন্তু কাছে এসে দেখা করার সুযোগ নেই। সকলে জানতে পারবে। এদিকে দীপার জন্য পাত্রের সন্ধানও শুরু হয়ে গেছে, কিন্তু পাল্টি ঘর যদি পাওয়া যায় তো পাত্র পছন্দ হয় না, পাত্র পছন্দ হয় তো ঠিকুজি গোষ্ঠীর মিল হয় না। বিয়ের কথা মোটেই এগুচ্ছে না। পৌষ মাসের শেষ দিকে একদিন দুপুরবেলা দীপা টেলিফোনে তার প্রেমিকের সঙ্গে চুপি চুপি পরামর্শ করল। তারপর কোমরে আঁচল জড়িয়ে তেতলায় ঠাকুরদার সঙ্গে দেখা করতে গেল। দীপা সাহসী মেয়ে, কিন্তু তার সাহসের সঙ্গে খানিকটা একগুঁয়েমি মিশে আছে। ঠাকুরদার সঙ্গে তার সম্বন্ধ বড় বিচিত্র। সে ঠাকুরদাকে যত ভালোবাসে, বাড়িতে আর কাউকে এত ভালোবাসে না, কিন্তু সেই সঙ্গে সেই ঠাকুরদাকে ভয়ও করে। তিনি তার কোনো কাজে অসন্তুষ্ট হবেন এ কথা ভাবতেই সে ভয়ে কাঁটা হয়ে যায়। তাই সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে তার উরু হাঁটু অল্প কাঁপতে লাগলো। দীপা সাহসের সঙ্গে ঠাকুরদার কাছে কি পৌঁছতে পেরেছিল? ঠাকুরদাকে কি তার মনের সমস্ত কথা, তার প্রেমিকের কথা সবিস্তারে বলতে পেরেছিল? সেসব কথা শুনে ঠাকুরদাই বা কি বলেছিল? জানতে হলে বন্ধুরা আমার আগামীকালের সজারুর কাঁটা গল্পের ৩য় পর্ব শুনতে হবে। ততক্ষণ তোমরা শুনতে থাকো আমার আজকের পর্ব সজারুর কাঁটা। লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।